কি শোনাবো, এই আনন্দ থামে, এই আনন্দ থামে। রবীন্দ্রনাথ থেকে তিনি এই লাইনটি বললেন, আমি সাহিত্যের মানুষ, এখানে কথা বলার যোগ্যতা হচ্ছে আমার ভাইস চ্যান্সেলর এসছেন, ওইটুকু তার সহকর্মী আমি, ওইটুকু আমার যোগ্যতা, এর বাইরে আমার কোনো যোগ্যতা নেই। তোমাদের আমি একটা বই পুরস্কার দেব, কয়েক সেকেন্ডের মধ্যে নামটা বলতে হবে। বাচ্চাদের জন্য বইটা, বড়রা উত্তরটা জানে। ওর স্যালাইন কে আবিষ্কার করেছেন? বাংলাদেশের একজন বিজ্ঞানী, ডাক্তার। হলো না। স্টিফেন হকিং, নাম শুনেছ? নাম শুনেছ? তার সহপাঠী, ক্লাস রুমমেট, বাংলাদেশের একজন বিজ্ঞানী। বড়রা বলবেন না দয়া করে। বাংলাদেশের একজন বিজ্ঞানী হকিং এর সঙ্গে 20 বছর কাজ করেছেন, গবেষণার কাজ। বলা যাবে না, ক্লু দেওয়া যাবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন গণিতের। নাম বলতে পারলে একটা বই, আমার ঝোলার মধ্যে বই আছে, হলো না লো, হলো না সই। আমি সাহিত্যের মানুষ, আমি রবীন্দ্রনাথ পড়েছি, নজরুল পড়েছি, আমি জগদীশ চন্দ্র বসুর প্রবন্ধও পড়েছি, জীবনেও পড়েছি। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত বই আছে। রবীন্দ্রনাথ কেন বড় এটা বুঝতে গেলে তার বিষয়ের যে বৈচিত্র্য সেটা দেখতে হবে। বিশ্ব পরিচয় বলে একটা বই আছে, তোমরা নামটা লিখে রাখো, মনে রাখো, মনের খাতায় লিখে রাখো। বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথ তো কবি, কিন্তু বিশ্ব পরিচয় কি বিষয়ের বই? বিশ্ব পরিচয় হচ্ছে এই মহাকাশ সম্পর্কে লেখা একটা বই রবীন্দ্রনাথ। এই বইটি কাকে রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন? একজন বিজ্ঞানীকে, একদম বিখ্যাত বিজ্ঞানী ভারতবর্ষে। তিনি বাঙালি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। নসরুল্লাহ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সত্যেন বোস, তাকে রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথের চেয়ে বয়স সত্যেন বোসের কম, তাকে উৎসর্গ করলেন রবীন্দ্রনাথ এই বইটা। আচ্ছা, আমরা গাছের ডাল ভাঙি, ভাঙি না? পাতা ছিঁড়ি, ফুল তো ছিঁড়ি, তাই না? ফুল ছিঁড়তেই হবে। ফুল দিয়ে আমরা কত কিছু করি। গাছে কি কষ্ট হয়? কেন কষ্ট হয় গাছের? আবার গাছ কি কথা বলে? গাছ কি সাড়া দেয়? গাছ সাড়া দেয়। হ্যাঁ, গাছের কি প্রাণ আছে? তাহলে গাছ সাড়া দেবে। হ্যাঁ, ডালটা ছিঁড়বে, কিছুক্ষণ পরে ওখানে গিয়ে দেখবে কি রক্ত না, রক্ত না, লাল কিছু না, হয়তো একটু জলীয় বাষ্প একটু দেখবে। লজ্জাপতি শুনেছ? কি করে লজ্জাপতি? স্পর্শ করলে গুটিয়ে যায়, তাই না? তাহলে গাছের প্রাণ আছে। এই এই কথাটি কে প্রমাণ করলেন? কে প্রমাণ করলেন? সে কোন দেশের মানুষ? ফরিদপুরে জন্ম, জগদীশ চন্দ্র বোস। রেডিও তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু মার্কিনী সাহেব আগে পেটেন্ট করে ফেলায় ওটা ওনার নামে চলে গেল। হ্যাঁ, বাংলার মাটি কত উর্বর। এখানে ওই যে একজন স্যার বললেন বীজ ফেলে দিলেই কি হয়? গাছ হয়ে যায়, ফসল হয়। এই জন্যই ঘনবসতি কিন্তু এখানে, তাই না? যেখানে দেখবে ফসল হয় না সেখানে ঘনবসতি না। হ্যাঁ, ভালো ফসল হয় সেখানে ঘনবসতি হয়। তো এই যে ওর স্যালাইনের, ওর স্যালাইন কি? কেন খাও তোমরা? মা খাওয়ায়? খাওয়ায় মা? কি হলে খাওয়ায়? জ্বর হলে, পেট খারাপ হলে, ডায়রিয়া হলে না? এখন তো আর ধুলো পড়া, পানি পড়া, তাবিজ বাঁধা এগুলো করে মা পেট খারাপ হলে? করে না। এই বিজ্ঞানীর নাম রফিকুল ইসলাম। ওর স্যালাইন আবিষ্কারকর্তা রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম কি পুণ্যের কাজ করেছেন! লক্ষ 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 জীবনকে বাঁচাচ্ছেন রফিকুল ইসলামের একটা ওর স্যালাইন, তাই না? আমি বেশি সময় নেব না, কারণ অনেক ভালো বক্তারা আছেন, তারা বলবেন, মাননীয় উপাচার্য বলবেন। আমরা
আমি একটা কথা বলি, জামাল নজরুল ইসলাম, ওই যে বললাম হকিং এর যিনি ক্লাসমেট ছিলেন জামাল নজরুল ইসলাম, তার একটা বিখ্যাত বই আছে কৃষ্ণ বিবর, বাংলা লিখিতে বেরিয়েছে, ওইটা বাবাকে বলবে কিনে দিতে, ঠিক আছে? হকিংসের বই পরে বেরিয়েছে, 1988-তে বেরিয়েছে। তার আগে কিন্তু কৃষ্ণ বিবর বই লিখছেন কে? হ্যাঁ, জামাল নজরুল ইসলাম। এই ঝিনাইদার মানুষ, আমাদের বাড়ির পাশে, 1939-এ জন্ম, মারা গেছেন সম্ভবত 2013 এইরকম। হ্যাঁ, এই বিজ্ঞানীদের জীবনী কি পাঠ্যপুস্তকে আছে? না, না। এখন আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখি বিজ্ঞানের যারা শিক্ষক তারা বাড়িতে বিজ্ঞান চর্চা করেন না। বিজ্ঞান চর্চা এই একটা দিন মেলা করলে হবে? হবে না। বিজ্ঞান চিন্তা প্রতিদিনের চর্চার মধ্যে আনতে হবে। রবীন্দ্রনাথ ওই কথাটা বলছেন যে স্কুলে যা শিখি সেই জ্ঞানটা বাড়িতে প্রয়োগ হয় না। এই যে আমরা বিজ্ঞান যা শিখি সেটা যেন বাড়িতে, আমাদের ব্যবহারিক জীবনে, প্রতিদিনের জীবনে প্রয়োগ হয়। মনে করা আজ শহরে বিদ্যুৎ নেই, আজ সারাদিন বিদ্যুৎ আসবে না, পানি উঠবে, পানি উঠবে, পানি পাবে না, পাখা ঘুরবে না, ফ্রিজ চলবে না। তাহলে বিজ্ঞানের উপর প্রতিটা সেকেন্ড আমরা নির্ভর করে আছি, তাই না? কিন্তু আমরা কি করি? আমরা আমাদের এই দেশের মানুষের মনোজগৎ 200 বছর পিছিয়ে আছে। মনোজগৎ বাস্তবে সেই সময়ে, কিন্তু তার মন অনেক পেছনে পড়ে আছে। এই জন্য এখানে বাংলাদেশের বিজ্ঞানের কোনো কিছু হচ্ছে না। IIT এখানে বড়রা জানেন, ভারতে 1950 সালে হয়েছে, 15ই মে 1950-এ IIT করেছে ইন্ডিয়া। আজকে সারা বিশ্বে আমেরিকাতে IIT থেকে যারা প্রোডাক্ট হয়েছে তারা সমস্ত বিজ্ঞানের সেক্টরগুলো নিয়ন্ত্রণ করছে। আমার দেশে IIT আছে? করছি না। তো এখন যে দেশে বিজ্ঞানের শিক্ষক বাড়িতে বিজ্ঞান চর্চা করে না, যে দেশে বছরে একবার বিজ্ঞান মেলা হয়, তাও বেসরকারি ভাবে, আমি জানি না সরকারি ভাবে হয় কিনা, সেই দেশে বিজ্ঞানের ভবিষ্যৎ কি? সেই দেশে সত্যেন বোস জন্ম নেবে না, জগদীশ বোস জন্ম নেবে না, রফিকুল ইসলাম জন্ম নেবে না, জামাল নজরুল ইসলাম জন্ম নেওয়ার কথা নয়। আর হঠাৎ করে হয়ে যেতে পারে কেউ কেউ। সুতরাং আমাদের প্রতিদিনের জীবন চর্চা, বিজ্ঞানের প্রয়োজনীয়তা, উপকারিতা, সেটা উপলব্ধি করি এবং প্রয়োগ করি। না করলে, আরেকটা কথা বলে শেষ করবো আমার বক্তৃতা, পানি, তাই না? এটা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষ, কিন্তু আমাদের প্রতিবেশী নিকটজন, তারা কি বলেন? জল। ইংল্যান্ড এটা কি বলে? ইংরেজিতে কি বলে এটা? আরবিতে কি বলেন স্যার নকিবুল্লাহ স্যার? আচ্ছা, তাহলে এক পানির আলাদা আলাদা কত নাম, এক এক দেশে এক এক নাম, তাই না? কিন্তু সব দেশের পানি H2O। পানিটা কি? সব দেশে। তাহলে পানিকে জল বললে সমস্যা কি? পানিকে পানি বললে সমস্যা কি? কি সংস্কার আমাদের! একদম আমরা বিজ্ঞান মানুষকে কোথায়, আমি ইচ্ছে করে অনেক জায়গায় জল বলি, ইচ্ছে করে, কারণ আমি জানি পানি H2O, জল H2O এর বেশি অতিরিক্ত কিছু নাই এখানে। ওয়াটারের একটা বড় শব্দ, H2O এর অতিরিক্ত কিছু নেই। তাহলে এই জায়গা থেকে যদি বিজ্ঞান চেতনা, লজিক এবং যুক্তি যদি না থাকে, তাহলে বিজ্ঞান চর্চা তো আমার মন থেকে হবে না। আমি অলৌকিকতার দিকে বেশি ঝুঁকবো, আমরা অন্যদিকে ঝুঁকবো, এবং এইভাবে আমরা বিজ্ঞান থেকে সরে যাব। এবং বাংলাদেশের মানুষ এইভাবে বিজ্ঞান থেকে সরে আছে। একটা বিজ্ঞান মনস্ক জাতি না হলে আগামী দিনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা করতে পারবো না। সংস্কার মুক্ত হই, বিজ্ঞানমুখী হই এবং জীবনকে কল্যাণমুখী করি, এবং সেই কল্যাণের মধ্যে দেশের সব মানুষ যেন থাকে, তাহলে আমাদের সাধনা সফল হবে।
তোমরা ভালো থেকো, ভালো থেকো। আমি একটা কবিতার দুটো লাইন দিয়ে শেষ করি, হুমায়ুন আজাদের। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, তোমরা ভালো থেকো। এদিকে যারা আছেন ভদ্র মহোদয়গণ, তারা ভালো থাকবেন। এখন আমরা আমাদের মাঝখানে সম্মানিত অতিথিবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ শেখ, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, কুষ্টিয়া।